প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর দেখে নিতে চাই। মিটফোর হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে, এটা আসার কথা, কিন্তু পাশাপাশি আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখতে চাই যে দ্রুত করতে গিয়ে যাতে কোনো অপরাধী পার পেয়ে না যান। কারণ ইতিমধ্যেই এই প্রশ্ন এসেছে যে যারা এখানে জড়িত ছিলেন, সরাসরি ভিডিও ফুটেজে দেখা গেছে যাদেরকে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি। আমরা আশা করছি সবাইকে দ্রুত গ্রেফতার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসামিদের। এবং এর পরের যে খবর, সেই খবরটি হচ্ছে মিটফোর হত্যায় বিএনপির নামে রংচং দেওয়ার চেষ্টা চলছে, এটি বলেছেন বিএনপি নেতা রিজভী আহমেদ। বলেন, মিটফোরের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের যাদেরই নাম পাওয়া গেছে তাদেরকে রাতে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যারাই অপরাধ করছে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন এসেছে, আমরা এই প্রশ্নটি তুলতে চাই যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকে বহিষ্কার করা হচ্ছে, বহিষ্কার করার পরও আমরা দেখছি যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। আধিপত্যকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা কেন ঘটছে, থামছে না কেন, সেই বিষয়টিও আজ আমরা কথা বলবো। এবং এরপরে যে খবর সেটা হচ্ছে সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গতরাতে গুলিতে প্রাণ গেছে বাংলাদেশের। বিজিবির কর্নেল জাকারিয়া কাদির জানিয়েছেন মধ্যরাতে প্রায় 10 থেকে 12 জন বাংলাদেশি চোরা কারবারি ভাঙাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের 500 গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু চোরাচালানের উদ্দেশ্যে তারা যায়। এবং এ সময় বিএসএফ সদস্যরা 4-5টি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং এক পর্যায়ে বিএসএফ 3-4টি রাউন্ড গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। নিশ্চয়ই চোরা কারবারির সমর্থনযোগ্য নয়, কিন্তু তার জন্য কথায় কথায় গুলি নিক্ষেপ এবং যেভাবে হত্যা করা হচ্ছে সেটা কবে বন্ধ হবে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। কী ধরনের ব্যবস্থা আমাদের সরকার নিচ্ছে, কূটনীতিক কী পদক্ষেপ আছে, সেই প্রশ্নগুলো সামনে আছে, আমরা কথা বলবো। আজ আমাদের সাথে উপস্থিত আছেন, আলোচনা যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের শেয়ার করতে চাই। WHO সেন্স রিজিওনাল ডিরেক্টর ফর সাউথ ইস্ট এশিয়া সাইমা ওয়াজেদ অন ইনডেফিনিট লিভ। আপনারা জানেন যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং দুর্নীতির অভিযোগ তোলার পর তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগ আছে এবং তার সে যে কাজ করতেন এখানে, সেই কাজ সম্পর্কেও তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য সঠিক না। এ ধরনের প্রতারণার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমরা আশা করছি তার বিরুদ্ধেও বিচার নিশ্চিত করা হোক। আমাদের সাথে দর্শক আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, ধন্যবাদ আপনাকে। আছেন জবানের সম্পাদক এবং চিন্তক রেজাউল করিম রনি, এবং আমাদের মাঝে আরও আছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক। ধন্যবাদ আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য। আমি আব্দুস সালাম আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনারা এই ধরনের ঘটনা, এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি। এই 5 আগস্টের পরে এরকম একটি পৈশাচিক ঘটনা যে আমাদের দেখতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। যারাই দেখেছে আমার মনে হয় তারা অসুস্থ হয়ে গেছে ভিডিও ফুটেজ দেখার পর। কিন্তু হত্যার ঘটনা এর আগেও ঘটে এসেছে, আধিপত্যকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটে এসেছে এবং আমরা প্রত্যেকটি ঘটনা ঘটলে আপনাদের পক্ষ থেকে শুনি যে তাকে বরখাস্ত করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আপনাদের বরখাস্ত এবং ব্যবস্থা গ্রহণের পরও তো এই ধরনের ঘটনা কমছে না। এখন আপনাদের নেক্সট অ্যাকশন প্ল্যান কি? আপনাদের এই ঘটনার পরে নিশ্চয়ই এটা আপনাদেরকেও নাড়া দিয়েছে, আপনারাও কোনো বাড়তে স্টেপস নেবেন আমার আশাবাদ, সেটা শুনবো। আরেকটি প্রশ্ন সেটাও রেখে দিই, আপনি তো দক্ষিণে ঢাকা মহানগরীতে রাজনীতি করছেন। আমার প্রশ্ন যে এখানে যে এই বখরা নেওয়া হতো, এই ভদ্রলোক যাকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে যে বখরা নেওয়া হতো, এইটা কি আপনার তথ্য ছিল না? এবং সেটা আমরা শুনলাম যে 3 মাস তাকে বখরা দেওয়া হয় নাই বলে এই ধরনের একটা অন্তঃকোরদলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। তো এবং কিভাবে এই ধরনের রাজনীতিবিদরা আপনাদের ভেতরে চলে আসে যে হত্যাকাণ্ড সংগঠিত করে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ 2 বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই। বিএনপির একটা গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিকভাবেই সবসময় এগিয়ে যেতে চায়। বিএনপিকে এর আগের ফ্যাসিবাদী সরকার বহু চেষ্টা করেছে যে অগণতান্ত্রিক পথে বিএনপিকে ঠেলে দেওয়ার জন্য, এমনকি সশস্ত্র দলও বানানোর জন্য চেষ্টা করেছে।
এবং বিদেশে আমেরিকাতে আমরা দেখেছি, কানাডাতে দেখেছি যে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু বিএনপি কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় নাই। এখন বিষয়টা হলো যে সমস্ত ঘটনা ঘটছে শুধু সব কিছুতেই বিএনপিকে টার্গেট করে বলা, এটা একটা অন্যায়, এটা একটা অবিচার। কারণ কথা হলো যে ল অ্যান্ড অর্ডার কেন আছে? ল অ্যান্ড আজকে সরকার আছে তো দেশে নাকি নাই? তো সরকার যখন ছিল না, আপনার মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে যেটা আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল বলছিল যে এই ধরনের পরিবর্তন হলে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতেও তাই, আগুনও লাগতো, এটাও ঠিক ছিল। কারণ এত 17 বছরে আমাদের এত কর্মীকে হত্যা করা হয়েছে, এত গুম হয়েছে, এত অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে, সেই ক্ষোভ, এবং বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে আওয়ামী লীগ, কিন্তু সেই ক্ষোভটা তো ছিল। কিন্তু সেই সময় একমাত্র বলবো যে দেশনায়ক তারেক রহমানের সেই সময় রাষ্ট্রনায়কোচিত ভূমিকার কারণে, কিন্তু সেই সময় পুলিশও অ্যাক্টিভ ছিল না, কিছুই ছিল না, কিন্তু সেই সময় কিন্তু দেশটা শান্ত ছিল তার এক নির্দেশের কারণে। এই জন্যই বললো যে এখন তো সরকার আছে, আমরা যেটা বলতেছি যে অন্যায় যেই করুক তাকে যদি আইন শৃঙ্খলা যদি তাকে কাস্টডিতে নিয়ে যায়। সরকার দায়িত্ব নেওয়ার পরও আমরা দেখেছি পূজার সময় এ ধরনের উদ্যোগ আপনারা নিয়েছিলেন যাতে করে কোনো রকম ষড়যন্ত্র কেউ করতে না পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই উদ্যোগটা আপনাদের এখন নেই কেন? আপনারা বলছেন যে সরকারের কাজ, কিন্তু আপনারা তো একটা বড় দল, এই বড় দলের আপনাদের দলের মধ্যে যারা চাঁদাবাজিতে জড়িত হয়ে যাচ্ছে, আপনাদের তো সেখানে সামাজিক কিছু উদ্যোগ তো থাকতে হবে। এটা আপনি বলতে পারবেন না যে একক খালি বিএনপি বা জামাত বা অমুক, এটা সবার বেলায় আছে, সবার বেলায় কিন্তু জনগণের মধ্যে এই প্রশ্নটা আছে। কিন্তু কথা হলো খালি বিএনপিকে টার্গেট করে এটাকে বলা, এটা হলো একটা উদ্দেশ্য প্রণোদিত। এবং আমি বলবো যে আসলে সবচেয়ে আরেকটা যেটা বড় কথা বলবো যে গণতান্ত্রিক পন্থায় যাতে দেশটা উত্তরণ না ঘটতে পারে, সেটা জন্য তো আমরা জানি যে আজকে শস্যের মধ্যে ভূত আছে, এই কথাটা তো আমরা সেই সময় বলে আসছি, 5ই আগস্টের পর থেকে বলতেছি যে এখন মতো সেই স্বৈরাচাররা ক্ষমতায় আছে, তার মাথাটা চলে গেছে। কিন্তু আজকে প্রশাসনে বলি, আজকে সব জায়গায় বলি, আজকে তারা তো বসে আছে, সেগুলি তারা চালাচ্ছে, এবং ডে বাই ডে তাদের কাছে কোটি কোটি টাকা আছে। কাজে তারা এই সমস্ত দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন সৃষ্টি করতে চায়। এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমরা যারা আন্দোলনের শক্তি যারা ছিলাম, তাই না, এখানে আমরা আছি বা জামাত আছে বা ছাত্ররা আছে, আদার্স আছে, আমার কথা হলো যে এখন খুব সচেতনভাবে আমাদের এই অবস্থাটাকে মোকাবেলা করতে হবে, একে অপরের দিকে আঙ্গুল দিকে না দিয়ে। আপনাদের মধ্যে তো ঐক্য এখন নেই, সেই প্রসঙ্গে আমি পরে আসবো, ঐক্য নিয়ে পরে কথা বলবো। নাই, এটা আমি স্বীকার করি না, কিছুটা আছে। আচ্ছা, এটা নিয়ে ডিটেইল আমরা পরে জানবো আপনার কাছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা এই বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই এই ধরনের মিছিল আপনারা দিলেন, এবং পরে আমরা দেখলাম যেটা আসলে চাঁদা নেয়াকে কেন্দ্র করে ঠিক ঘটনাটা হয় না, এটা ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। তো এই যে একটি প্রচারণা, এটা কেন? আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক একই সময় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানুষকে, আপনি জানেন যে চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে, তিনি নিহত হয়েছেন, এবং এছাড়াও আরও কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। তো এই সমস্ত হত্যার ঘটনা নিয়ে আপনাদের, বা এর আগেও যে হত্যার ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আপনারা কোনো মিছিল করলেন না। বিএনপির এটা ডেফিনেটলি এই হত্যাকাণ্ড আমাদের সবার মনে দাগ কেটে গেছে, কিন্তু তারপরও শুধু এই হত্যাকাণ্ড নিয়ে যে মিছিলটা, এটা কি আসলে বিএনপিকে একরকম কালার করার জন্য কিনা, বা বিএনপি কে আরো কলঙ্কিত করার একটা চেষ্টা কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত আমি আরো কলঙ্কিত শব্দটা এই জন্যই বলছি কারণ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগগুলো আসছেই। জি, আপনার আজকে সমালোচক বৃন্দ যারা এবং যারা শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা আজকের কর্মসূচির হেডলাইনটা তো নিশ্চয়ই সকলের দৃষ্টিগোচর হওয়ার কথা। আমরা মিটফোর্ডের কথা বলেছি, আমরা চাঁদপুরের কথা বলেছি, খুলনার কথা বলেছি, এবং সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজের বিরুদ্ধে আজকের কর্মসূচি। এটা একটা সামগ্রিক কর্মসূচি। সেখানে এমফাসিস পেয়েছে খুব স্বাভাবিক, এটা আপনিও শুরুতে বলেছেন, মিটফোর্ডের ঘটনাটা কিন্তু 2006 সালে 28 অক্টোবরে যেটা হয়েছে, লগি বৈঠা দিয়ে পিটানোর পর তার লাশের উপরে নৃত্য করা,
এটা তার চেয়েও জঘন্যতম এই অর্থে যে সেখানে লগি বৈঠা বা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এখানে একটা মৃত নিশ্চিত হওয়ার পরও তাকে পাথর দিয়ে তার মাথা, তার মুখ থেতলে দেওয়াটা, এটা আমার বোধহয় আপনি যেটা বলেছেন যে পুরো ভিডিওটা কেউই বোধহয় একবার দেখার সুযোগ পেয়েছে কিনা আমি জানি না, পাওয়ার কথা না। এবং একটা মানে অসুস্থ জাতি তৈরি হয়ে গেছে আসলে এটার মধ্য দিয়ে। সুতরাং সে বিষয়টা আলোচনা গুরুত্ব পাবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে যে আমরা কোন একটা দলকে কলঙ্কিত করা, রাজনীতিবিদ হিসাবে আমি তো বলবো না, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো যে এটা আমাদের কারো দায়িত্ব নয়। কারণ এটা যদি করতে যাই তাহলে তো আমিও রাজনৈতিক দলের কর্মী, রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে। আমরা আজকে পুরো আলোচনা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলকে আমরা সেখানে উল্লেখ করিনি। পুরো আলোচনা যদি আপনি চেক করেন যে সেখানে আমরা বিএনপির নাম উচ্চারণ করা, এটা আমরা করি নাই। আমি বারবার বলি যে আব্দুল সালাম ভাই এখানে আছেন, আমরা একসাথে জেল খেটেছি, এক মঞ্চে বক্তব্য দিয়েছি, আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, একই মামলায় আমরা অসংখ্য মামলায়, শতাধিকের মামলায়, একই মামলায় আমরা আসামি। দিনের পর দিন আমরা কোর্টের বারান্দায় দাঁড়িয়েছি, একসাথে বসেছি, চা খেয়েছি। সুতরাং স্বাভাবিকভাবেই আমার ব্যাপারে কথা বলতে হলে সালাম ভাইকে বোধহয় নিশ্চয়ই অন্তত 5 বার চিন্তা করতে হবে না, 100 বার চিন্তা করতে হবে। আবার আব্দুল সালাম ভাইদের দল নিয়ে কথা বলতে হলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। কিন্তু এটা ঠিক যে আব্দুল সালাম ভাই যদি আবার দলের ঊর্ধ্বে ওঠে, আমাদের যে একটা স্লোগান আছে, ভাইদের স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, দেশের বৃহৎ স্বার্থের কথা যখন আপনি ভাববেন, তখন কিন্তু আব্দুল সালাম ভাইকে আমার যদি অপরাধটা ন্যাশনের সাথে রিলেট করে, ন্যাশনকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমরাই বলি যে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে ঠিক রাখার জন্য। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠছিল কেন? ফ্যাসিস্ট হয়ে উঠছিল এই জন্য তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমি আমি কি চাই যে আমার ব্যাপারে কথা বলা সবাই বন্ধ করে দিক? তাহলে তো আমি আর একটা ফ্যাসিস্ট হয়ে গেলাম, আমি আর একটা স্বৈরাচার হয়ে গেলাম। সালাম ভাই যদি এটা বলে, আমি মনে করি যে এটা একটা গণতান্ত্রিক দলের জন্য এটা কোনো ভালো বক্তব্য নয়। একটি বিষয় একটু আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসে স্লোগান দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এরকম অনেকেই বলছে যে ছাত্র শিবিরের যে স্লোগানগুলো সেখান থেকে বিএনপির একদম টপ লিডার্সদেরকে নিয়ে গালিগালাজ করে স্লোগান দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে আপনি লক্ষ্য করেছেন? না, এটা লক্ষ্য করেছি। আমি রাতের সমস্ত ফুটেজগুলো দেখেছি। এটা ছাত্র শিবিরের কোনো ব্যানারও প্রোগ্রাম হয়নি, ব্যানারে না, কিন্তু অনেকেই বলছে যে মুখগুলো পরিচিত, অনেকেই বললে সেই অনেকের বক্তব্য তো আর আমি বলতে পারবো না, সেটা অনেকের কথা। অনেকের কথার সাথে তো আমার কথার মিল হওয়ার কথা না। ছাত্র শিবির এটা বাংলাদেশের ফেসিজমের এটা একটা ফেসিজমের এটা একটা বড় বৈশিষ্ট্য ছিল। আপনি জানেন যে জুলাই আগস্টের আন্দোলনেও কথায় কথায় জামাত শিবির ট্যাগ দেওয়া। আমাদের মা বোনেরা যখন নেমেছে, ছাত্রীরা যখন নেমেছে, তখন তাদেরকে টার্গেট করে বলা হয়েছে যে এরা পাকিস্তানি, এরা শিবির, এরা জামাত। তখন আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে, পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে এই অন্যায়ের প্রতিবাদ করা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির। সুতরাং এই ট্যাগ যদি এখনও কেউ দেয়, তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোসর হিসাবে এরা কথা বলে। সুতরাং এটা যথার্থ নয়। আর যারা কালকে নেমেছে তো এই কারণে যে যেই কারণে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলাম, সেই একই কারণ তো এখন আমাদের সামনে উপস্থিত আছে। আমরা কথা বলবো, তবে আপনি বলতে চাইছেন যে তাহলে এই যে স্লোগানগুলো আমরা দেখলাম এবং দলকে কেন্দ্র করে যে ধরনের স্লোগান দেখলাম, সেটা আপনি এন্ডোর্স করছেন না এবং আপনাদের কেউ না, এটা আমার দলের দায়িত্ব নয়। তাহলে কারা এই কাজগুলো করছে বলে আপনার মনে হয়? সেটা তো বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশের সরকার আছে, তারা দেখবে। কিন্তু রাজনীতিবিদ হিসেবে কোন অপশক্তি কাজ করছে সেই অ্যানালিসিস তো আপনাদের থাকতে হবে। রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি যে যারা এটা করেছে তারা তাদের ক্ষোভের জায়গা থেকে করেছে, তারা তাদের কষ্টের জায়গা থেকে করেছে। কারণ আমাকে এটা মাথায় কনসিডারেশন নিতে হবে যে এতগুলো জীবনের বিনিময় এবং এখনো আহত পঙ্গুত্ব বরণ করা এই সমস্ত ছেলেরা যখন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছে, কেউ স্কেলেসে ভর্স দিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, কেউ একটা চোখ নাই সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে না, এখনো থাইল্যান্ডে চিকিৎসা চলতেছে। কিন্তু ক্ষোভটা একদম যুবদলের কারো বিরুদ্ধে হলো না, ক্ষোভটা একদম ডাইরেক্ট ধরেন আপনি তারেক জিয়ার উপরে এবং জিয়াউর রহমান যিনি শহীদ হয়েছেন তার। দেখেন, আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কিন্তু আমরা বলেছি যে প্রত্যেকটা দায়, আমরাই বক্তৃতা বলেছি, প্রত্যেকটা দায় শেখ হাসিনাকে নিতে হবে। তো সেই ছাত্ররা তো শিখেছে, আমরা শিখিয়েছি তাদেরকে, তারা তো প্র্যাকটিস করে এসছে এবং এই প্র্যাকটিসটা তো বাস্তবসম্মত ছিল যে কোনো একটা দায় তো আমাদেরকে যেমন বলা হয়েছে, আবার শেখ হাসিনার ব্যাপারে আমরা বলেছি যে দায় তো তাকে নিতে হবে এবং বাস্তবে তো এখন দায় তার দিকে আসছে
এবং সেই প্রমাণও আছে। আচ্ছা, আমি রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসবো। প্রথম যে বিষয়টা জানতে চাবো সেটা যে 5 আগস্টের পরে যে এরকম ঘটনা ঘটলো আবারও, এবং মানুষের মধ্যে যে এরকম নৃশংসতা থাকতে পারে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই প্রবণতা তো ছাত্রলীগের ভিতরে আমরা দেখেছি। জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, সহ আলোচকদেরও শুভেচ্ছা। দেখেন, প্রথমত এই দৃশ্যটা দেখা হলো একটা কালেকটিভ পানিশমেন্ট। এটা যে বা যারা ঘটাইছে সেই আলোচনাটার পরে এটা এই দৃশ্যের অবতারণা, এটা কালেকটিভ পানিশমেন্ট, প্রত্যেককে এটা মানে অসুস্থ করার জন্য যথেষ্ট। সো এখন কিন্তু মুশকিল হলো কি, মানে এই ঘটনার পরে দেখলাম নিহত হওয়া ব্যক্তি এবং আপনার অপরাধ, এগুলোকে ছাপিয়ে যে জিনিসটা সামনে চলে আসলো সেটা হলো লাশের রাজনীতি, যেটা খুবই আনফর্চুনেট। এবং এই লাশের রাজনীতিটা দেখেন, এটা কিন্তু আপনি যেটা বললেন যে এটা কিন্তু মানে বিগত আমলেও আমরা দেখেছি, হ্যাঁ, যে আপনার একটা ঘটনা এখানে অভ্যুত্থানের পরে ডেফিনেটলি আমরা আর কোনো ভায়োলেন্স, আর কোনো এরকম ট্রমাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার জায়গায় পুরো ন্যাশন অর্থে আমরা নাই। আমাদের যেখানে একটা ইউনিটি এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি ডেভেলপ করার কথা এবং ভালো কাজের প্রতিযোগিতা করার কথা, সেখানে আমরা দেখছি যে কে কত খারাপ সেটার একটা প্রতিযোগিতা পোর্ট্রেট করার ফলে এই যে ন্যারেটিভ বিল্ডিং পলিটিক্স, এটা কিন্তু পরাজিত হয়েছে। আওয়ামী লীগ তার 52 বছরের যে ন্যারেটিভ, এই মিথ্যার উপর যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা কিন্তু পরাজিত করেই অভ্যুত্থানটা হয়েছে। ফলে এখন যারা সত্য ঘটনার মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মনে করবে যে একটা রাজনৈতিক ফায়দা নিতে পারবে, সেটা যে দলই করুক, তারা পরাজিত হবে। কেন পরাজিত হবে? এইটা পরাজিত হবে এই কারণে না যে ধরেন যে তারা একটা অন্যায়কে নিজেদের আপনার ফায়দা হাসিলের সুযোগ আকারে ব্যবহার করছে, এই কারণে এটা পরাজিত করছে। এটা মিথ্যা ঘটনা সত্য, 71-এর মুক্তিযুদ্ধ সত্য, কিন্তু আওয়ামী লীগ এটাকে ন্যারেট করছে যে বয়ানটা দিচ্ছে এটা মিথ্যা। একইভাবে এই যে একটা পাশবিক বিভৎস দৃশ্য, সে দৃশ্য এটা কালেকটিভ ফেইলিওর। এখন এই ফেইলিওরের দায়, প্রথমত এই দায় সরকারের কেন হবে না, পুলিশ প্রশাসনের কেন হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেন হবে না? তারপরে অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায়। আপনি এমন রাজনৈতিক চর্চা করেন যেখানে চাঁদাবাজ মাস্তান গুন্ডারা দলে আপনার ঢোকার সুযোগ পায়, দলে রাজনীতি করার সুযোগ পায়। এই সুযোগটা কেন পাচ্ছে? এই সুযোগটা কেন পাচ্ছে আপনি বলেন। আপনি বিএনপির সাথে যখনই, বিএনপি কোনো নেতার সাথে যখনই আমরা এই বিষয়ে কথা বলি, তখনই আসলে এ ধরনের কোনো অভিযোগ যখন আসে আমরা শুনি যে আমরা ব্যবস্থা নিচ্ছি, বরখাস্ত করছি, তারপরেও তো এটা কমছে না। যেমনটা আমরা আব্দুল সালাম ব্যবস্থা নিচ্ছি, রাইট, এটা ব্যবস্থা ধরুন হাজার ব্যবস্থা। এখন তারা, আমরা বারবার বলছি এরকম ব্যবস্থা নিলে যেহেতু কমতেছে না, আপনারা যেহেতু পারছেন না, আপনারা একটা ক্র্যাকডাউন চালান। এটা আপনার একদম টপ টু বটম একটা ক্র্যাকডাউন চালান। কারণ হলো আপনারা দেখেন এখানে আমাদের একটা মধ্যপন্থা ডেমোক্রেটিক পলিটিক্স লাগবে। সেইখানে আমরা বারবার যেটা বলছি যে এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে, কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কারো ক্ষেত্রে আর 5 তারিখের মডেল তো চলবে না। 5 তারিখের পরে রাজনীতিটা চেঞ্জ হয়ে গেছে, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি। আপনারা যদি বারবার 5 তারিখের মডেলে ফেরত যান, যেই নামেই যান, বিএনপির নামে যান, জামাতের নামে যান, এনসিপির নামে যান, এটা পরাজিত হবে। জেনজি জেনারেশন তারা এই রাজনীতি দেখতে চায় না, তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চায় না, তারা ভায়োলেন্সের পলিটিক্স দেখতে চায় না। কিন্তু ঘটনা হলো আপনি ব্যবসায়িক দ্বন্দ্ব বা ধরেন প্রভাব বিস্তার করার জন্য একটা নির্মম হত্যাকাণ্ড বা এরকম বিভৎস হত্যাকাণ্ড ঘটলো। এইবার আপনি এটাকে যখন চাঁদাবাজ একটা ট্রেন্ড ধরেন, বাংলাদেশের চাঁদা এটা একটা ঐতিহাসিক সমস্যা। এখন ধরেন বিএনপি সব জায়গায় চাঁদাবাজি করতেছে, অন্যান্য দলের ব্যাপারে অভিযোগ আছে কম আর বেশি। যেহেতু বিএনপি বড় দল বা ব্যাপক সংখ্যায় নেতাকর্মী, তো চাঁদাবাজও ব্যাপক সংখ্যায়। কিন্তু সেটা কথা না, কথা হলো চাঁদার সমস্যাটা এটা বিএনপির সমস্যা না, এনসিপির সমস্যা না, জামাতেরও সমস্যা না, এটা বাংলাদেশের একটা ন্যাশনাল সমস্যা। এইটা তো আপনার পুরো স্ট্রাকচারের সমস্যা। ধরুন চাঁদা খায় কোথায়? ময়লা, ফুটপাত, বাঙ্গারি, এই যে পুরো জায়গাগুলো, ডিশ, এগুলো তো অনেক ঐতিহাসিকভাবে এইভাবে আপনি তৈরি করছেন রাষ্ট্রটাকে। ফলে এটা আপনি যখন পলিসি আকারে, আপনি যখন এটা প্রতিষ্ঠান আকারে ঠিক না করবেন, এখানে এখন ধরেন অভ্যুত্থানের পরে কি তাহলে এই জায়গায় চাঁদাবাজি আওয়ামী লীগের লোক করলে আপনারা খুশি হইতেন? তো সাদা তো বিএনপির লোকই করে, চাঁদাবাজি দেখতে চাই না। তাহলে যদি রাইট আমি বলি শেষ করি, তাহলে চাঁদাবাজি দেখতে না চান, তাহলে চাঁদা নেওয়ার যে স্কোপটা, যে সংস্কৃতিটা, যে পদ্ধতিটা, এটা সংস্কার করতে হবে। তাহলে আপনি চাঁদাবাজি করার সমস্ত সুযোগ রেখে দিবেন, ফুটপাত রেখে দিবেন, ময়লার এই অবস্থা রেখে দিবেন,
সে জায়গায় আওয়ামী লীগের পরে চাঁদাবাজি করার জন্য লোকের অভাব হবে না। রাইট, আমি তাহলে আপনাকে চাঁদাবাজির সমস্যা, রাইট, এটা কাঠামোগত সংস্কার ছাড়া। আমি আব্দুল সালাম, আমি আপনার কাছে এই প্রসঙ্গে আসবো যে কাঠামোর মধ্যে আমরা ছিলাম, আওয়ামী কাঠামো বা এর আগেও সেই কাঠামো ছিল যেটা আরো বিস্তৃতি লাভ করেছে গত 15 বছর যখন ফ্যাসিস্ট হাসিনা যখন শাসন করেছেন। তো এই কাঠামো না ভেঙে এর মধ্যেই যখন আপনারা ঢুকে যাবেন তখন আসলে দেশের পরিবর্তনটা কিভাবে আসবে, সাধারণ মানুষের জীবনে পরিবর্তনটা কিভাবে আসবে? আপনারা তো সবচেয়ে বিএনপি সবচেয়ে বড় দল, তাহলে উদ্যোগটা তো আপনারাই নেবেন, সেরকম কোনো উদ্যোগ তো আমরা দেখছি না। এখন কাঠামোটা ভাঙবে কে? আর উদ্যোগটা তো নিবে, উদ্যোগ নেওয়ার জন্যই তো সরকারকে বসানো হয়েছে। একটা বছর চলে গেল, কি উদ্যোগ নিছে ওনারা? না কিন্তু আজকে বাস্তব অবস্থাটা আপনাকে মানতে হবে, যেটা আমি বলি যে আজকের দায়টা কার? দায়টা সরকারের। আমার দায় যতটুকু ছিল আমি গ্রহণ করছি এবং আমি বলছি ও ক্রিমিনাল হয়েছে, ওকে তুমি গ্রেপ্তার করো। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত একটা করে গ্রেপ্তার করেনি। তো সরকার কোনো এখানে তার দায় পালন করবে না, আর খালি আপনি সবকিছু তো খালি বিএনপিকে খুঁজবেন। না, এইটা শুধু এইটা না, এইটা ছাড়া আমরা আরো বহু জায়গায় একে স্পেসিফিক কোনো দল থেকে এভাবে বলা হয় না যে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং আমরা সরকারকে অনুরোধ করব তাকে আইনের আওতায় নেওয়ার জন্য। এর চেয়ে বেশি বিএনপি কি করবে? কথাটা হলো বিএনপি তো আর সরকারে নাই। তাই জন্য আজকে এবং আরেকটা যেটা বারবার বলতেছি, যেটার উপরে চিন্তা করা উচিত, যেখানে আজকে আমার প্রতিবেশী রাষ্ট্র কোনোভাবেই চাচ্ছে না যে আমার আজকে কি সীমান্তে হত্যা হয়েছে সেখানে কেন ধরে নাই, আজকে সীমান্তে পুশিং করতেছে, আজকে সেগুলো কিসের আলামত? আজকে রোহিঙ্গাদেরকে ঠেলে ভারত থেকে আমার দেশে পাঠিয়ে দিতেছে, এটা সরকার কি করতেছে? তাই সরকার তো কোনো কাজই করতেছে না, খালি একটা কাজই যে বিএনপিকে টার্গেট করে কিভাবে চেষ্টা করা। আমি বলি এটা করে শেখ হাসিনাও চেষ্টা করছিল যে বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে পারলে দেশটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যাবে, সেটা পারে না। সরকার দেশকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে, সরকার না হোক, সরকার আজকে যেহেতু অবচেতন ভাবে তারা সেটা করতেছে না। আজকে খালি কি বলতো, আজকে একটা হলো হামিদ সাহেব সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে চলে গেল, কি শুনলাম আমরা যে ও কিভাবে গেছে, একটা হাবিলদারে বরখাস্ত করলেন আপনি। এটা কি হাবিলদারের কাজ ছিল? একটা রাষ্ট্রপতি গেছে, টোটাল প্রোটোকল নিয়ে দেশের বাইরে গেছে, সরকার জানে না? তা আমরা তো এটা বলতেছি যে সরকার কেন অ্যাক্ট করে না? সরকার অ্যাক্ট করার দায়িত্ব, আমি যদি বাধা দেই তখন আপনি আমাকে বলবেন, কিন্তু সেই দায়টা আপনি আমাকে চাপাবেন আমার উপরে, নিজেদের দায়টা না নিয়ে। আমার প্রেশার গ্রুপ হিসেবে আমি তো করছি, প্রেশার গ্রুপ হিসেবে আমি তাকে দল থেকে বহিষ্কার করে দিছি। এবং আমি সরকার না আপনি এটা হয় না, এটা কোনোভাবে হয় না। আমি তো আইন না, আমি তো আর বিচারক না। আমি বলছি অন্যায় করছে, তুমি বিচার আওতায় নিয়ে যাও। আমি করে শুট করবো, মারে ফেলবো? সরকারের দায়িত্ব, সরকারের দায় আপনি বিএনপির উপর চাপান কেন? শুনতে চাই আপনি কি বলবেন? আমি দুটো কথা একটু বলি আপনাকে। দেখেন, একটা হচ্ছে যে আমরা বহিষ্কার করছি বলছি, এই বহিষ্কারের রীতি পদ্ধতিটা আমাদের জন্য আসলে কতটা বাস্তবসম্মত। প্রকৃত কথা হচ্ছে যে আমরা আবার এটাও বলছি যে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তো আইনগত ব্যবস্থা তো যদি আমরা একটু পাটগ্রামের দিকে তাকাই, গ্রেপ্তার করা হলো, থানা ঘেরাও করা হলো, ভাঙচুর করা হলো, সেখানে প্রশাসনের ব্যক্তিদের উপরে কিন্তু হামলা হয়েছে। তো প্রশাসন যদি এমন হয় যে তারা চাঁদাবাজদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর থানা ঘেরাও হবে, প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপরে হামলা হবে, এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে আবার আইনগত পদক্ষেপ নিতে হয়েছে। এবং আমি আপনাদের এখানে আগের একটা টকশোতে বলেছিলাম যে আমাদের গ্রামে বা থানাগুলোতে টিওনো, সিডিসি, এসপি যারা আছেন তারা বলেন মাঝে মধ্যে যে ভাই এদের চাপে, মানে আমরা যে একজনকে ধরে নিয়ে এসে থানায় আসার আগে গিয়ে দেখি যে ওখানে তদবিরকারকরা বসে আছেন, এবং তাদের মানে অত্যাচারে বা তাদের প্রেসারে আমরা আসলে এই কাজগুলোতে প্রশাসন কেন শুনছে, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রসঙ্গটা আমি আপনার কাছে আসবো। তবে একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে, আমি আপনার কাছেই ফিরবো। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ব্রেকে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলেন, আমরা প্রশাসন নিয়ে কথা বলছিলাম, এবং এখানে অনেক অভিযোগ এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের যেসব ভূমিকা নেওয়া উচিত ছিল বা এখনো আছে সেভাবে নিতে পারছে না। এখন এই মিটফোর্ড এলাকায় যে হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ আছে, যে আসামি আসলে যাকে দেখা গেছে ভিডিও ফুটেজে, এবং এটা পরিবারের পক্ষ থেকেই, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়নি। এবং আরেকটি প্রশ্ন, যে এই হত্যাকাণ্ডটি যেখানে ঘটে তার ঠিক 100 কিলোমিটারের মধ্যে, সেখানে 100 মিটারের মধ্যে সেখানে আনসার ক্যাম্প আছে। তো আনসার ক্যাম্প থাকতে সেখানে ঘটনাটা কিভাবে ঘটলো, এবং এই ঘটনা ঘটার পর 2 দিন কিন্তু এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, আসামিকে ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখন কিনা ভিডিও ফুটেজটা ভাইরাল হলো তখন আমরা দেখলাম যে একটা
ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামি গ্রেফতার করা হচ্ছে, তাহলে কি এখন বিচারের জন্য ভিডিও ফুটেজ ভাইরাল হতে হবে বিচার পাওয়ার জন্য? আমরা এই 3টা প্রসঙ্গে আজকে তুলেছি। 9 তারিখের ঘটনা আজকে 12 তারিখে এসে কেন আলোচনা আসলো, এটা এই প্রসঙ্গে আমি আসলে এটা বলা প্রয়োজন মনে করছি যে যুবদলের যিনি দায়িত্বে আছেন তিনি পরিবারের সাথে একটা ভিডিও এখন পাওয়া যাচ্ছে যে পরিবারের কাছে টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আবার আপনি বলছিলেন যে প্রশাসন বলেছে এটা চাঁদাবাজির ঘটনা না, এটা একটা দ্বন্দ্ব ব্যবসায়ী, কিন্তু তার ছোট বাচ্চা এবং তার মেয়ে কিন্তু পরিষ্কার বক্তব্য, এবং এখানে আপনি আপনাদের বাংলা ভিশনেরই একটা রিপোর্ট এখানে আছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে তারা বলছে যে আমার 2 লক্ষ টাকা তাকে মাসে মাসে দেওয়া হয়েছে, সে দিতে ব্যর্থ হয়, তাকে হত্যা করা হয়েছে। এখন আপনি বলেন প্রশাসনের যারা তদন্ত ছাড়াই একটা কথা বলে দিচ্ছে, আর তার পরিবার বলছে, তার মেয়ে বলছে, তার ছোট বাচ্চা বলছে যে আমার বাবার সাথে আমি কথা বলেছি যে তোমার সমস্যা কি, তখন সে বলছে যে বাবা এখানে চাঁদা চাই, আমি সৎ ব্যবসায়ী, আমি চাঁদা দিয়ে ব্যবসা করব না, আমি হুমকির মুখে আছি। এই কথাগুলো কিন্তু তার বাচ্চা বলছে, তার মেয়ে বলছে সরাসরি যে 2 লক্ষ টাকা আমার মাসে চাঁদা না দেওয়ার কারণে আমাকে আজকে হুমকির মুখে আছি আমি। তো এইসব কিছু কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আজকে দেখেন এরকম একটা জঘন্য ঘটনা যখন ঘটছে, আপনি প্রশাসনের কথা বলছেন, তো প্রশাসন, আমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছি আজকে আমাদের বক্তব্যে, যে বিক্ষোভ আমরা করেছি সেখানে বলেছি যে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই জবাবদিহির মুখে আসা উচিত। এবং আজকেও যদি আপনি ধরেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ওনার এলাকায়, সেখানে ওনাদের কাউন্সিলকে কেন্দ্র করে তার ভাইয়ের গাড়ি ভাঙচুর হলো, সেখানে শুধু হাতাহাতি না, মারামারি সংঘর্ষ হয়েছে এবং তাকে হেনস্থা করা হয়েছে। সেখানে কিন্তু আমি পত্রিকার রিপোর্ট দেখলাম যে সেনাবাহিনী সেখানে ডিপ্লয়েড করার পরও সেটা নিয়ন্ত্রণ করা যায়নি। ওই যে আমরা বলছি বারবার আমরা বড় দল, তো বড় দলকে কে নিয়ন্ত্রণ করবে? বড় দল তো আর বড় নিয়ন্ত্রণ করার মতো বড় সরকার তো নাই, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই বড় দলকে উদ্দেশ্য করে আপনাদের সমাবেশে আজকে আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি আব্দুল সালাম, আমাদের সবাইকে কিন্তু এটা মাথায় নিতে হবে। রাইট, নিশ্চয়ই। আমি একটু প্রশ্ন রাখতে চাইছি একটা, যে তাহলে এই বড় দলকে মাথায় রেখে কি আজকে আপনাদের বিক্ষোভ সমাবেশে এরকম মন্তব্য করা হয়েছে যে হাসিনা পালানোর পর একটি দল নিজেদেরকে দেশের মালিক ভাবছেন? একটি দল বলতে আপনার কাছে আমার প্রশ্ন যে কাকে আপনারা বোঝাচ্ছেন, এবং যেভাবে হাসিনা গেছে সেভাবে আরেকটি দল যাবে, এরকম কথা এসেছে। এটা বলতেছিলাম, নাম নেননি দলের, কিন্তু এটা তো আসলে বলছি যে দেখেন, আমি প্রথমে কিন্তু আপনাকে বলে নিয়েছি দেশের স্বার্থে কিন্তু আমাদের কথা বলতে হবে। আবার ওই যে বলছি যে আমরা একসাথে এক মঞ্চে কাজ করেছি, সেই সৌজন্যতাটুকু কিন্তু আমাদের রাখতে হবে। এর অর্থ এই নয় যে আমাদের সত্য কথাটা আমাদের বলা যাবে না। আজকে আমি যদি আপনাকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের মতো একটা এলাকায় একটা সৌজন্যতা, একটা সম্মানের তো ব্যাপার আছে। ভাই কথা বাদ দিলাম, তার ভাইকে হেনস্থা করা কি কারণে করা হয়েছে হইতে পারে, সেখানে কাউন্সিল পদপ্রার্থী, তারপরে ফলাফল ঘোষণা নিয়ে। আমি বলছি যে দেখেন, একটা দলের যখন এই পরিস্থিতি হয়, তাহলে আপনি যখন জাতীয় নির্বাচন হবে তখন প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কিন্তু সব জায়গায় এরকম শত শত সেনাবাহিনী, শত শত পুলিশ, শত শত র্যাবকে আপনি সেখানে ডিপ্লয় করতে পারবেন যদি জনগণ এবং রাজনৈতিক দল তার জায়গা থেকে সচেতন এবং সংস্কার না হয়। পলিটিক্যাল কালচারে আমরা কি কোনো আসলে রিফরমেশন নিয়ে আসতে পারছি? আমরা বলছি যে ওই জায়গাটাকে আমরা যেতে পারি নাই, তো যেতে না পারলে আপনি শুধু সরকারের উপরে, সরকার তো এরকম একটা ছিল 17 বছর, আমরা তাদের কাছে এরকম প্রত্যাশা করি না। এখন যে সরকার আছে সেই সরকার তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা ওটা, এই সব কিছু আমাদের তো জনগণের মধ্যে, এখন যে সরকার আছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বলে আপনি মনে করেন? আমরা মনে করি, এবং এই কথা আজকে আমরা বলেছি যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, উদ্যোগ নিতে পারছে না তারা। এই সরকার সুষ্ঠু নির্বাচন, এবং আমি বলছি যে আজকে এটা অত্যন্ত ন্যাক্কারজনক যে পরিবারের পক্ষ থেকে যেখানে বলা হয় যে এটা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা, সেখানে প্রশাসন কোনো তদন্ত ছাড়া কি করে বলে দেয় যে এটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটছে বলে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তারা প্রমাণ করার জন্য কি এমন করেছেন? যদি এই কাজ তারা করতে পারেন তাহলে তো এটা ঠিক যে 100 গজ দূরে তাদের একটা আনসার বাহিনী ক্যাম্প আছে, তারা কেন 3 দিন পরে পত্রিকা আসার পরে তারা নড়ে চড়ে বসলেন? এই কথার প্রেক্ষিতে তো প্রশাসনকে জবাবদিহি করতে হবে, এই কথার প্রেক্ষিতে রাজনৈতিক দলকেও জবাবদিহি করতে হবে। আমি বললাম যে আমি যুবদলের যে সভাপতি গিয়েছেন, টাকার প্যাকেট দিচ্ছেন, তারা নিতে চাচ্ছেন না, তাদেরকে বোঝানো হচ্ছে আমরা দায়িত্ব নিচ্ছি, এই জায়গাগুলো তো জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিএনপির বক্তব্য হচ্ছে এরকম ষড়যন্ত্র চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের
ডিউ অ্যাকশনস না নেওয়ার মধ্য দিয়ে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে, এরকম মন্তব্য তারা রাখছে। কিন্তু পাশাপাশি আবার এখানে শফিকুল ইসলাম মাসুদ যেটা বলছেন যে বিএনপি প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। আসলে কি হচ্ছে এবং সরকারের কি করণীয় আপনার কি মনে হয়? দেখেন, আমাদের এখানে সবচেয়ে যেটা বললাম আগের যে বক্তব্য, এখানে চাঁদার সমস্যাটা হলো একটা কাঠামোগত পদ্ধতিগত সমস্যা। এইটা যদি আপনি দূর না করেন, এখানে একটা মুখ চেঞ্জ হবে মাত্র, একজনের জায়গায় আরেকজন না। কিন্তু ধরেন আমি এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ধরা যাক আমরা যেটা প্রত্যাশা করছি বিএনপি সেটা করছে না, আমরা যে প্রত্যাশিত যে অ্যাকশনস বিএনপির কাছ থেকে যেটা দেখতে চাইছি সেটা বিএনপি করছে না, তাহলে কি আমরা চাঁদাবাজদের মধ্যে বাস করব? সরকার কি করবে সেটা আমি না, এটা তো প্রবলেম দুইটা জায়গা থেকে আপনার চিন্তাটা করতে হবে। একটা হলো যে রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে 5 তারিখে কি ঘটছে। একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, গণ অভ্যুত্থানের পরে একটা প্যারাডাইম শিফট ঘটনা ঘটেছে, এখানে আর আগের ধারার রাজনীতি করা যাবে না। কিন্তু এটা তো রাতারাতি তারা চাইলেই চেঞ্জ করতে পারবে না। তাহলে এটা চেঞ্জ করার জন্য তাদের নিজের ভেতরে, দলের ভেতরে একটা ইন্টারনাল আপনার সংশোধন প্রক্রিয়া বলেন, সংস্কার প্রক্রিয়া লাগবে। সেটা আমরা একটা ঘোষণা দেখলাম যে বিএনপি শুদ্ধি অভিযানে নামতেছে, তারা ঘোষণা দিচ্ছে। এখন যেহেতু এই বহিষ্কার এগুলো তো কাজ হচ্ছে না, ওকে আপনি শুদ্ধি অভিযান করেন। কিন্তু প্রবলেম যেটা হলো সেটা হলো আপনার মানে এইখানে দায় ডেফিনেটলি সরকার এবং রাজনৈতিক দলগুলোর, প্রথমত সরকার পরে রাজনৈতিক দলগুলো। কিন্তু যখনই আপনি প্রথম দায়টা রাজনৈতিক দলকে দিবেন এবং একটা ঘটনাকে সিঙ্গেল আউট করবেন এবং একটা ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা করবেন, সেই ন্যারেটিভটা ওয়ার্ক করবে না। কারণ এই ধরনের ন্যারেটিভ আওয়ামী লীগও করার চেষ্টা করে, সেটা ওয়ার্ক করে না। এবং সোশ্যাল মিডিয়ায় আপনার এই ঘটনা নির্মোহ বিশ্লেষণ আমরা করতে পারছি না, কোনো না কোনোভাবে এখানে আপনার একটা দলের পক্ষে আপনাকে যাইতে হবে, না হলে আপনাকে গালাগালি করে রাখা হবে না। এটা তো আওয়ামী লীগের সময় ছিল চরিত্র হনন করার রাজনীতি। এবং আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হলো, দেখেন আপনারা যদি এখানে একজন আরেকজনের কত খারাপ, কে কত বড় চাঁদাবাজ, কে কত বড় যুদ্ধাপরাধী, কে কত বড় আপনার গুপ্ত সংগঠন চালায়া পরিবেশ নষ্ট করে, এগুলো যদি আপনারা যার যার মতো বের করতে থাকেন, তখন আপনার যে বিএসএফ গুলি করে মারবে আপনার নাগরিককে, আপনি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারবেন না, আপনার সিকিউরিটি সভারেন্টি রক্ষা করতে পারবেন না। আপনার শত্রুরা এখন সক্রিয়, শুধু এখানে ফ্যাসিজমের আপনার প্রধান ব্যক্তি এবং তার গুরুত্বপূর্ণ নেতারা পালাইছে, কিন্তু পুরো ইনস্টিটিউট সক্রিয়। ফলে আপনি তো একটা আওয়ামী কাঠামোর মধ্যে বসেই রাজনীতিটা করছেন, এখনো দেশ আসছে। ফলে এবং দলের মধ্যেও ডেফিনেটলি এই জন্য বলেন যে আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত। এই নফসানিয়াত বিএনপি, জামাত, এনসিপি যে কারোর মধ্যে আপনি খুঁজলে পাবেন, কম আর বেশি মাত্রায়। ফলে এখানে এই জন্যই তো আওয়ামী লীগ, আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করলে চরিত্র হনন করা হয়েছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, এলাকায় প্রভাব বিস্তার করছে, মাস্তানি করছে, ক্যাডারভিত্তিক রাজনীতি করছে। ফলে আপনি অফলাইনে হোক অনলাইনে হোক, আপনি যে দলেরই হন, আপনি যদি আওয়ামী কাঠামোর মধ্যেই রাজনীতি করেন, হোক বিএনপি হোক জামাত, আপনার পরিণতি একই রকম হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, দোষ সব একটা দলের, এবং এখানে একটা পলিটিক্যাল, এখানে ক্রাইসিসের জায়গা কোনটা, আমাদের রাজনৈতিক দলগুলো এগুলো একটা আকাশ থেকে পড়েনি। বিএনপি, জামাত, এনসিপি এখানকার চিন্তা, সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক এগুলোর মধ্য দিয়ে গড়ে উঠছে। এখন 5 তারিখের আলোকে এখানে একটা সংশোধিত রাজনীতি আমাদের লাগবে। কিন্তু তা না করে আপনি যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকেই আপনার বিএনপি চাঁদাবাজ, এনসিপি আপনার দুর্নীতিবাজ, জামাত 71 যুদ্ধ অপরাধ, তাহলে ভালো কে? নন পলিটিক্যাল শক্তি। এই যে হামিদ কারজাই মডেলের দিকে নিয়ে যাওয়া, এটা ডেঞ্জারাস। এতে কে লাভবান হয় এটা তো আপনাদের চিন্তা করতে হবে। এবং এই যে একটা হত্যাকাণ্ডের ঘটনা, এবং আরও যে খুলনার বললেন, তারপরে আপনার কুমিল্লার বললেন, আপনার সবগুলোর ব্যাপারেই তো আপনি নাগরিক হিসেবে দাবি তুলবেন যে রাষ্ট্র যেন নিরাপত্তা নিশ্চিত করে। আপনি সিঙ্গেল আউট করতে পারেন না যে এইটা চাঁদাবাজে এইভাবে এখন হত্যার প্রদর্শনী, এটাকে বর্বরতম করে তুলে আবেগ উস্কে দিয়ে ন্যারেটিভ বিল্ডিং করে তারপরে চরিত্র হনন করার যে রাজনীতি, এটা আওয়ামী মডেল। আপনার তো, আমি শেষ করি 1 সেকেন্ড, আপনার যে কোনো মৃত্যু, যে কোনো হত্যা, তার দল মত নির্বিশেষে আমরা নাগরিক আকারে প্রতিরোধ করবো। এটাই তো 5 তারিখের স্পিরিট। বিএনপি কত বড় চাঁদাবাজ, জামাত কত বড় দুর্নীতিবাজ, এনসিপি কত বড় লুটপাটকারী, এটা তো দেখার কথা না। দেখার কথা হলো এখানে নাগরিকের অধিকার নষ্ট করা হয়েছে, একজন নাগরিককে নির্মমভাবে পিটাই হোক, সে হোক ক্রিমিনাল। এখন এখানে যে চাঁদার কথা বলা হচ্ছে সেও নাকি, যাকে হত্যা করা হয়েছে এরকম নির্মমভাবে, সেও নাকি যুবদলের সাথে সংশ্লিষ্ট। তাহলে বিএনপির ইন্টারনাল ক্ল্যাশে এর আগেও অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। বিএনপির মধ্যে একটা ক্র্যাকডাউন আসবো, আমি আপনার কাছে আসবো। সেই ক্র্যাকডাউনটা কি করবে আমি এটা শুনতে চাই আপনার কাছ থেকে। যুবদলের বিরুদ্ধে অনেক অভিযোগ, এখন যুবদলের বিরুদ্ধে আধিপত্য, দখলদারিত্ব কে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেক অভিযোগ আছে। এখন যুবদলের এই সহিংসতার জন্য কি এই যুবদলকে আপনারা
এখন আপাতত ডিসফাংশনাল করে রাখবেন কিনা? অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় কমিটি পর্যন্ত আমরা সাসপেন্ড করে দিয়েছি। কথাটা হলো আমরা তো করছি, তো এখানে আমার ছোট ভাই মাসুদ যে আজকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের ইন্টারনাল শুদ্ধ অভিযান কি করবেন সেটা একটু জানতে চাই। সেটা তো অবশ্যই করব এবং হচ্ছেও সেটা। যে ছোট ভাই মাসুদ যেটা বললো, আমি এই লাইনে যেতে চাই নাই, কারণ ও যে কথাটা বললো এটাই যেটা আমি বলতে চাই, যে দেশটা যেমন আমরা দেখছি যে 2008 সালে বিএনপিকে ঠেকাইতে যায় কিন্তু ওই নির্বাচন করে কিভাবে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। তা আবার আমি বারবার বলতে চাইতেছি ষড়যন্ত্র একটা চলছে, কারণ ষড়যন্ত্রের মূল হোতা সীমান্তের ওই পারে বসে আছে এবং ওই রাষ্ট্রটাও ওর সাথে জড়িত। এখন যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন আগে কিছু ঘটনা ঘটলে বলতো কি বিএনপি জামাত, এখন জামাত একটু লাভ হয়েছে যে বিএনপি আর জামাত বলতেছে না, বরঞ্চ জামাতও বলতে চাইতেছে যে বিএনপি এগুলো করতেছে। এখন এইটা যদি বলি যে আজকের এইখানে আমি রাজশাহী বিভাগের দায়িত্বে আছি, সেইখানে রাজশাহীতে এরকম অনেক ঘটনা আছে যেগুলো জামাতের বিরুদ্ধে আছে, এবং তার মধ্যে একটা ঘটনা হল যে রাজশাহীতে শিবিরের মিজু গ্যাংয়ের 11 সদস্য গ্রেপ্তার। এই ব্যাপারে জামাত কি কোনো ভূমিকা নিছে? তাদের ব্যাপারে তাদেরকে বহিষ্কার করছে বা কিছু করছে? আরেকটা যেটা আমাদের মহাসচিবের ওইখানে কাউন্সিলের কথা বললো, হ্যাঁ কাউন্সিলের দুই পক্ষ হয় অনেক সময়, এটা আজকে চিরন্তন, এটা আজকে থেকে না, সেই পার্টির জন্ম হওয়ার থেকে বহু পার্টিতে হয়। কিন্তু জামাতের একটা বিষয় আছে যে জামাত তো কাউন্সিল কখন করে সেটাও কেউ জানে না, এবং পার্টি প্রার্থী আজকে ওরা বলতেছে যে তারা জাতীয় ইলেকশনের আগে লোকাল নির্বাচন চায়, অথচ তারা 3 মাস আগে থেকে 300 ক্যান্ডিডেট দিয়ে প্রার্থী দিয়ে পোস্টার পর্যন্ত দিয়ে দিছে। তাহলে এই সিলেকশনটা কিভাবে হলো? আজকে যদি বিএনপি দিত তাহলে বলতো এটা তারেক রহমান তার পকেট থেকে সিলেকশন দিয়ে দিছে। এই জন্য আমার কথা হলো যে এগুলো পক্ষ বিপক্ষ আমরা বলতে পারবো, কিন্তু এইগুলো বলে আসল শত্রুকে যদি আমি জায়গা করে দেই এটা কোনোভাবেই ঠিক হবে না। আমি বলবো যে এখনও আমাদের আন্দোলনকারী শক্তির আমরা কেউ কারো প্রতিপক্ষ না, এটা মনে রাখতে হবে। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, এবং ফ্যাসিবাদের মূল যেটা আধিপত্যবাদী শক্তি যাকে ধারণ করে। কাজেই আমাদের মূল শত্রুকে কোনোভাবে যাতে আমরা উৎসাহিত, আজকে এই সমস্ত কারণে কি হচ্ছে, কারণ বললাম তো যে আজকে টোটাল প্রশাসন আজকে ফ্যাসিবাদের ওরা দখল করে আছে। কি হয়েছে, জামাত বলে ও হইলে বিএনপি হয়ে যাবে, আবার তো বিএনপি বলতেছে ও হইলে জামাত হয়ে যাবে, অর্থাৎ নিজে পরস্পর করে আজকে সেই ফ্যাসিবাদী শক্তিকে নিজেরা কতটুকু ঐক্যবদ্ধ থাকার জন্য থাকা দরকার, কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? আমরা নিচ্ছি, আমরা বললাম যে আমাদের দলের সাথে যেহেতু জনগণের জন্য আমরা রাজনীতি করি, জিয়া রহমান এই সমস্ত ব্যাপারে পরিষ্কার দেখে। কিন্তু আমরা তো দেখলাম যে এরকম আপনাদের দল থেকে এরকম বলা হয়েছে যে জামাতের সাথে কোনো জোট না, এরকম কথা বলা হয়েছে। মানে সেটা তো থাকতেই পারে, জামাতের সাথে দীর্ঘদিন আমরা ইলেকশন জোট করছি, আবার রাজনৈতিক জোট হয় নাই, সেটা তো আবার আন্দোলনের সময় আবার একসাথে আমরা আন্দোলন করছি, সেটা তো আছেই। এটা কি আপনাদের আলোচনার ফলপ্রসূ হয়নি বলে জোট হচ্ছে না? আলোচনা ফলপ্রসূ, আলোচনা তো আছেই। আমরা যখন এই যে 31 দফা করি তখনও তো জামাতের সাথে আমাদের আলোচনা হয়েছে, বদলে এখনো যে আলোচনা হয় না সেটা না। কিন্তু আমরা বলতেছি যে কোনো কারণে আজকে জামাত বা বিএনপি বা আজকে ছাত্র এই শক্তিটার মধ্যে বিভক্তি হইলে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা কালোর দিকে যাবে, সেটা দেশের জন্য বা আমাদের কারোর জন্য মঙ্গলজনক হবে না। ওই দেশটাকে যদি আমরা সিরিয়া বানাইতে চাই তাহলে আমরা সেদিকে ঠেকে দিতে পারি। বা আবার আরেকটা, আজকে কর্তৃত্ববাদীকে, বিএনপি কর্তৃত্ববাদী কখনো ছিল না, কখনোই ছিল না। আর বিএনপি আর আওয়ামী লীগ এক না, বিএনপি আর আওয়ামী লীগের চরিত্র একটা। বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে দিছে, ভোটের অধিকার ফিরিয়ে দিছে, এবং ভোটের অধিকারের জন্য এই কেয়ারটেকার সরকারের জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিছে বেগম খালেদা জিয়া, তাই না? তারপর আমাদের জোটে জামাতকে নিয়ে আমরা একসাথে চলার কারণে বিএনপিকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তারপরে জামাতকে আমরা সেই সময় ছেড়ে যাই নাই। তো কাজে এর জন্যই মনে রাখতে যে বৃহত্তর স্বার্থে গণতন্ত্রে উত্তরণের আগ পর্যন্ত এইরকম আমাদের মধ্যে বিভক্তি করে তৃতীয় শক্তি এখানে অনেক কিছু করার চেষ্টা করবে, আর আমি কতটুকু সেই সুযোগ করে দিব। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনি আপনার আজকের প্রোগ্রামে বোধহয় বা বলেছেন বিক্ষোভ মিছিলে যে জামাত কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, পাথর মারা দলের সাথে জোট করবে না, এরকম একটি তথ্য আমার কাছে এসছে। আমি জানতে চাইছি যে বিএনপি কি পাথর মারা দল?
দেখেন, রাজনীতিতে একটা বক্তব্যের একটা লাইন ধরে আপনি তো আলোচনা করলে সেই আলোচনাটাকে ফলপ্রসূ বলতে পারবেন না। আপনি একটু খুলে আমি বলছি এই কারণে যে জামাত কিন্তু এই কথা বলার আগেই জনাব সালাউদ্দিন সাহেব খুব আয়েশ করেই বলেছেন, একটা দলকে তো ওনার মেনশন করার দরকার নাই, জামাত তো কারোর সাথে জোট করার জন্য দ্বারস্থ হয়ে বসে নাই তো, সুতরাং এটা একটা তুচ্ছ তাচ্ছিল্যতা আর কি। জামাত তো আহ্বান জানে নাই, কোথাও তো আমরা বলি নাই, কারোর কাছে তো আবদার করি নাই যে আমাদেরকে কোনো একটা জোটে আপনি নেন। সুতরাং কেন জামাতকে উল্লেখ করে এই কথা বলা হবে? এই কথা বলার প্রেক্ষিতে জামাতের দায়িত্ব হচ্ছে যে একটা দলকে যখন আপনি মেনশন করে তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোন জোট হবে কোন জোট হবে না সেটা তো সেই দলের ব্যাপার, আপনি নেবেন না এটা আগেই আপনি বলে দেন। আপনি নেবেন না, আপনাকে কেউ দরখাস্ত করছে যে আমাকে নেন, আপনি এটার প্রেক্ষিতে আপনি বলবেন যে আমরা অমুককে নিব না, আপনাকে তো কেউ দরখাস্ত করে নাই যে আমাকে আপনি নেন। তো এই কথা প্রসঙ্গ আসছে কেন? কোনো আলোচনা হয়নি। দ্বিতীয় হচ্ছে যে আমরা চাঁদাবাজ সন্ত্রাসের কথা বলছি, আলোচনা হয়নি। এটা আলোচনা হইলে যেই টেবিলে আলোচনা হয়েছে সেই টেবিলে আলোচনা হবে, সেই টেবিলে দুই পক্ষ বসে কথা বলবে। কিন্তু অনসাইট এটা একটা কথা আপনি মাঠে ছেড়ে দিয়ে তো ঐক্যের আলোচনা করতে পারেন না। এটা তো কোনো জাতীয় ঐক্য বিনির্মাণে কোনো কথা না, এটা তাচ্ছিল্যতা করা। এই তাচ্ছিল্যতা তো একটা সংগঠন হিসেবে আমাদের দায় আছে এবং জনগণের কাছে এটা পরিষ্কার করার জবাবদিহিতা আমাদের আছে। আমরা তো একটা জনগণের মানুষের প্রতিনিধিত্ব করি। সেই জায়গায় আমরা পরিষ্কার বলেছি যে দেখেন, আপনি ফ্যাসিবাদের কথা বলেন যে ফ্যাসিবাদের যেন উত্থান না হয়, তৃতীয় শক্তি যেন উত্থান না হয়, এই কথার অর্থ বলে আমাকে যদি আবার জুজুর ভয় দেখায় আমি অথবা আমি আব্দুল সালাম ভাইকে দেখাই, আব্দুল সালাম ভাই যদি আমাকে দেখায় এবং দেখায় যদি আমি চাঁদাবাজ সন্ত্রাসী দখলদার এইসব বিষয়কে যদি আমি আবার জায়েজ করার চেষ্টা করি, তো একই তো পরিণতি আমাদের হবে। তাহলে তো আমরা 5ই আগস্টের দিকে চলে গেলাম। আমাকে মনে করতে হবে, দেখেন 5ই আগস্টের পরে 2 মাস পর্যন্ত জনগণের স্বস্তি ছিল। সেই 2 মাস পরে যখন প্রশাসন ছিল না, তখন আমরা বলেছি, এই রাজনীতিবিদরা বলেছে, যখন প্রশাসন ছিল তখন আমরা রাস্তায় আমাদের ছেলেরা আমরা দাঁড়িয়ে আমরা ট্রাফিক পর্যন্ত পাহারা দিয়েছি। সেই সময়টা আমরা পারলাম। তাহলে 3 মাসের ব্যবধানে আমাদের চরিত্রের এমন আমূল কি পরিবর্তন হলো যে জনগণ আজকে আতঙ্কিত, জনগণ আজকে শঙ্কিত। আমাদের দেখলে এখন জনগণ ভয় পায়। জনগণ আগামী দিনে কে ক্ষমতায় আসবে, যে আগামী দিনে কে ক্ষমতায় আসবে, সেই ক্ষমতায় আসার আগেই তাদের পতনের জন্য আমাদের কথা বলতে হচ্ছে। আপনাদের দিকেও ছুড়ে দিয়েছেন আব্দুল সালাম, সেই অভিযোগ জামাত ইসলামী তো বলে নাই যে আমরা ফেরেশতার দল। বলেছি আমরা বলেছি যে আব্দুল সালাম ভাই কালকে থেকে কর্মসূচি দিক না কেন, বলুক জামাত ইসলামের কথা। আমি শফিকুল ইসলাম মাসুদ আমার কথা বলুক যে শফিকুল ইসলাম মাসুদ চাঁদাবাজি করতেছে, জামাত ইসলামের অমুক ইউনিট। আমরা তো এই কথাই আজকে বলেছি, আমি আমার বক্তব্য বলেছি বাইতুল মুলকের উত্তর গেটে, যে বিএনপি বড় দল, বিএনপির এই ব্যাপারে বড় ভূমিকা থাকতে হবে। কিন্তু আমরা এক নির্বাচন করতে গিয়ে আমরা এই চাঁদাবাজের কথা বলতে পারি না, আমরা এই দখলদারিত্বের কথা বলতে পারি না। আমরা একটা কথা বলতেছি যে শুধু নির্বাচন হলে সব সমস্যা সমাধান হবে। এই নির্বাচনের শক্তির নিয়েই তো আমরা 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। তাহলে একটা নির্বাচনই যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে আজকে একটা দল তার কাউন্সিল যথাযথভাবে করতে সক্ষম হয় না, তারা জাতীয় এরকম একটা লোভনীয় জায়গা তাদের দ্বারা নিরাপদ থাকবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। এর মাঝে আমি রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসলে জানতে চাইছি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি, এরপর জামাত, দুটি দলের বিরুদ্ধে অভিযোগ এবং দুটি দলের বড় দলের বিরুদ্ধে বেশি অভিযোগ, জামাত অপেক্ষাকৃত ছোট বলে অভিযোগ কম, আমি এভাবেই রিড করছি। এখন দুটি দলের মধ্যে আবার ঐক্যও নয়, একে অপরের দিকে অভিযোগের তীর। আসলে আমরা যাচ্ছি কোথায়? বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে? দেখেন 5 তারিখের পরে আমরা যেটা বলছি 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। এখন এখানে আপনি জনগণকে প্রপোজ করবেন যে আমার প্রপোজাল এইটা, আমি এই করব, সেটা দেখে জনগণ আপনাদেরকে ক্ষমতায় আনবে বা ভোট দিবে, যা করার করবে। এবং আপনাদের স্ট্র্যাটেজি আকারে বিএনপি এক ধরনের স্ট্র্যাটেজি নেবে, জামাত এক ধরনের স্ট্র্যাটেজি নেবে। এবং কিন্তু কথা সেটা হলো গুরুত্বপূর্ণ কথা, এভরি স্ট্র্যাটেজি কামস উইথ রিস্ক। আপনি যদি মনে করেন আজকে ধরেন বিএনপি এবং জামাতের সাথে ঘটনাটা কী ঘটতে পারে, প্রথমত বিএনপি জামাতকে ইগনোর করবে, এই ইগনোরেন্স জামাত সহ্য করবে না, যেটা মাসুদ ভাইয়ের আলাপ একটু আন্দাজ পাওয়া গেল। কারণ দীর্ঘ সময় তারা জবাবটা বোধহয় বেশ রুড়ো, দীর্ঘ সময় তারা একসাথে ছিল, অনেক ধরেন একজন আরেকজনের। হ্যাঁ, আমি একটু বলি, হ্যাঁ, ফলে প্রথমত ইগনোর করবে, ইগনোরটা জামাত নিতে পারবে না, রিঅ্যাকশনটা জামাত কীভাবে দিবে সেটা জামাতের ব্যাপার। তারপরে এইটা যদি কনফ্রন্টেশনের জায়গা যায়, মুখোমুখি অবস্থায় যায়, তখন
বিএনপি চেষ্টা করবে যদি শত্রুতার জায়গায় চলে যায়, হোপফুলি আমি এটা যাবে না, যদি যায় তখন বিএনপি যেটা চেষ্টা করবে এটাকে ডিমোলিশ করার জন্য। তারপরে যদি না করতে পারে, জামাত যদি আবারও টেকনিক্যালি ভালো আপনার এখানে খেলতে পারে বা ভালো করতে পারে, তখন যেটা হবে আবার এটা রিজলভ হবে বা অ্যাবজর্ব হবে, আমি এইভাবেই দেখি। ফলে এইটা হলো ভাতৃঘাতী যুদ্ধের মতো। জামাত বিএনপির সংঘাতটা এটা ভাতৃঘাতী যুদ্ধ, কিন্তু অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। ফলে এইটা একবার ইগনোর করবে, আবার আপনার ডিস্ট্রয় করার চেষ্টা করবে বা রিস্টোর করার চেষ্টা করবে, হ্যাঁ ডিমোলিশ করার চেষ্টা করবে, কিন্তু আবার আমরা তো রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের জন্য রাজনীতি করতে দেখতে চাই, ক্ষমতার ভাগাভাগির জন্য দুইটা পার্টির স্ট্র্যাটেজির ব্যাপার বলছি। কিন্তু এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আলাপ সেটা হলো, দেখেন এখানে যে কোনো ন্যারেটিভ বিল্ডিং পলিটিক্স কিন্তু পরাজিত হয়েছে 5 তারিখে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আপনি যদি কোনো রকম কোনো ন্যারেটিভ বিল্ডিং পলিটিক্স করার চেষ্টা করেন, সেখানে যদি কোনো রকম কোনো মিথ্যার উপাদান থাকে, আজকে জনগণ বুঝতে না পারলেও কালকে যখন বুঝতে পারবে, আপনার বিরুদ্ধে কিন্তু জনগণ দাঁড়ায় যাবে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই হোক। ফলে এখন যে পলিটিক্সটা আমরা দেখতে চাই সেটা হলো ট্রুথফুলনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। যখন আপনার ট্রান্সপারেন্সি থাকবে না, তখন ট্রাস্ট তৈরি হবে না। আপনাকে 15-16 বছর বিএনপি জামাত বলে পিটে মারা হয়েছে, মানুষ তো রাস্তায় নামে নাই, একটা নির্দলীয় ব্যানারের আন্ডারে মানুষকে নামতে হয়েছে। কেন? জনগণ আপনাদের ট্রাস্ট করে না, করতে পারে নাই, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ফলে আপনাদের রাজনীতি নির্মাণ করতে পারতে হবে, জনগণের ওই আস্থা ফেরায় আনার জন্য যে ধরনের রাজনীতি দরকার, বড় দল ছোট দল বলে কোনো কথা নেই, দুই দল করছে কিনা সেটা আমরা শুনবো। তার আগে আব্দুল সালাম, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আগ বাড়িয়ে এই কথাটা বলার কি প্রয়োজনীয়তা ছিল যে আমরা জামাতের সাথে কোনো জোট করব না? এই জামাতের জন্য আপনি যেটা বললেন আপনারা সাফার করেছেন, এবং জামাতে বিএনপিকে আমরা একই সাথে গত 15 বছর সাফার করতে দেখেছি। এখন এমন কি হলো যে এইভাবে আপনাদের স্পষ্ট বলতে হলো? এবং আপনারা বললেন যে আপনাদের দুয়ার এনসিপির জন্য খোলা আছে, যাদের জন্য দুয়ার খোলা রাখলেন তারা বললো 2-3টা আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। এখন আপনার অনুভূতি একটু শুনতে চাই। এটা আসলে কখন সালাউদ্দিন সাহেব বলছে বা কিভাবে বলছে আমি জানি না, বা এটা যে কারণে আমার ছোট ভাই এত একসাথে, সেও বললো একসাথে আন্দোলন করতে যে আমরা রক্ত দিয়েছি, এবং তার ব্যাপারে আমি অনেক, যে সে যে আজকে ফিরে আসছে, সে ফিরে আসার কথা না। সেই সময় স্বৈরাচারের আমলে তার উপরে যে অত্যাচার করা হয়েছিল, ঠিক যেমনি আমাদের অনেককে করা হয়েছে। তো এর জন্যই বললাম যে এখন আবেগ দিয়ে তাড়িত হওয়া যাবে না। আমি বারবার ওকে বলতেছি, ওকে বলাও না, জামাতকে বলবো, সবাইকে বলবো, আন্দোলনকারী যে শক্তিটা ছিল, এই শক্তির মধ্যে বিভেদ করানোর জন্য আধিপত্যবাদী শক্তি সব রকম চেষ্টা করতেছে। এবং আমি বারবার বলবো যে এটার পেছনে এই যে আজকে এই দলগুলো যদি বিভক্তি হয়ে যায়, তাহলে আজকে জুলাইয়ের যে চেতনা, তাই না, আজকে সেই চেতনা কিন্তু আজকে বিভক্তি হয়ে যাবে, এবং সেটা স্বাভাবিকভাবে সেটা দিয়ে অতীতে যেরকম ঘটনা ঘটছে, যেটা আমি এর আগে বললাম, আবার অন্যদিকে চলে যাবে। কারণ এই সরকার যদি নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে ব্যর্থ হয়, তাহলে হোয়াট ইজ নেক্সট? খুবই খারাপ। কিন্তু আপনাদের পার্টি পজিশন একটু বুঝতে চাইছি। আপনি পার্টি পজিশন আমরা বুঝি, আমরা শুনেন কথা বলছেন যে জোটের ব্যাপারে আপনাদের আসলে পার্টি পজিশন কি, যদি আমরা শুনেন, জোটের ব্যাপারে তো অলওয়েজ জামাতের সাথে আমাদের পরিষ্কার ছিল, এখনো পরিষ্কার। তাদের সাথে যে কথা হয় না এমন না, এখনো হয়। একই মঞ্চে আমরা বক্তব্য দিতেছি, একই জায়গায় কথা হচ্ছে। জোটের পথ কি এখনো উন্মুক্ত, এরকম কিছু বলতে চাইছেন? সেটা হলো যখন নির্বাচন শিডিউল অ্যানাউন্স হবে, তখন দেখা যাবে যে ফাইনালি আমার সাথে জোট, মানে ইলেকশনে ইলেক্টেড জোট কার সাথে হচ্ছে, এটা এখনো শেষ হয়ে যায়নি সময়, এটা সামনে আরো বহু সময় আছে। তবে একটা জায়গায় এক থাকতে হবে যে আমাদের এই বিভেদের মধ্যে দিয়ে যাতে আধিপত্যবাদী শক্তি না ঢুকে, সেটা সব সময় মনে রাখতে হবে। আজকে যে মন্তব্যটা, সেটা প্রেক্ষিতে আমি একটু আপনার একটা মন্তব্য শুনতে চাই যে আপনাদেরকে যেভাবে বলেছে 2-3টে আসন দিয়ে আমাদের কেনা যাবে না, এটা কে বলছে তাকে সেটা তো আমি জানি না। না না, এই পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো, এটা আমি বলতে পারি, এই পর্যন্ত তাদের সাথে আমাদের ফর্মালি এই ভোটিং এর ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো আলোচনা নিজেরা মন গড়া গড়া বা কেউ যদি কেউ একটা বলে, সেটা তো মানে কার সাথে কি হবে। আমি বললাম তো, যখন নির্বাচন শিডিউল অ্যানাউন্স হবে, তারপরে দেখা যাবে যে কার সাথে আমার জোট হচ্ছে, কার সাথে জোট হচ্ছে না। এটা ন্যাচারালি যার যার নিজের পয়েন্টটাতে সবাই চেষ্টা করবে। আমরা করছি না যে আমরা কি হয়েছে, যে এর আগে 2018 সালে নির্বাচন করছি, যখন জামাত ব্যান্ড ছিল, জামাতকে বিএনপি এই যত বড় স্যাক্রিফাইস করছে, সেটা কোনো দল করবে না। সেই সময় জামাতকে বিএনপি ধানের শীষ দিয়েছে,
ধানের শীষ দিয়েছে, যেটা দলের মধ্যেও পর্যন্ত অনেক কথাবার্তা হয়েছে, যেটা কেন হয়েছে। তো কাজেই জামাতকে নিয়ে বললাম তো যে জামাতকে সাথে রাখতে যে আমরাও কম রকম ভোগান্তি আমাদের সহ্য হয়, তাই না? অনেক ক্রিয়াকর্মে তো বিএনপিকেও রাজাকার বানাইতে চাইছে না। এর জন্য বলবো যে কোনোভাবেই আবেগের বশবর্তী হয়ে আজকে এমন কিছু করা উচিত না যে রাজনীতি, যেটা রাজনীতিবিদদের হাতে, আজকে এখনো কোনোদিন রাজনীতিবিদদের হাতে শাসন ক্ষমতা নাই, রাজনীতিবিদদের হাতে রাজনীতি নাই। এটা আবার বিরাজনীতিকরণের প্রক্রিয়া সে 111-এ শুরু হয়েছিল, এখন মোটামুটি একটা ধাপ আমরা আগাইছি। কাজে এখনো আবার ওই রকম কোনো ইসে যাওয়া উচিত না যে বিরাজনীতিকরণের সেই প্রক্রিয়াটা যাতে সফল হয়। আজকে কারা নির্ধারণ করতেছে আজকে এগুলো হবে কি হবে না? যারা নির্ধারণ করতে চায় তারা কেউ রাজনীতিবিদ না। এই জন্য আমরা বলবো রাজনীতিবিদদের মতো সেই জিনিসটা রাখা উচিত। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি একটু শুনতে চাই আপনাদের কৃতজ্ঞতা বোধটা একেবারে চলে গেছে কিনা? উনি যেটা বললেন যে আপনাদের কারণে একসময় কৃতজ্ঞতা বোধ বলেছি যে আমাদের শুধু কৃতজ্ঞতা বোধ না, সৌজন্যবোধের জায়গা থেকেও কিন্তু আমি আবার বলি 5 আগস্টের পরে আমরা এখন পর্যন্ত বিএনপির নাম ধরে কোনো কথা বলাটা সৌজন্যতার এখনো আমরা খেলাপ মনে করি। কিন্তু সেই জায়গায় বিএনপির একদম হায়ার লেভেলের লিডারশিপ থেকে কিন্তু সরাসরি স্টার্টিংটা করা হয়েছে জামাতকে অ্যাটাক করে, এবং সেটা 71-এর মতো যেগুলো মানে আওয়ামী লীগ হিসাবে ব্যবহার করেছে, ঢাল হিসাবে ব্যবহার করেছে, সেগুলো দিয়ে স্টার্ট হয়েছে। এরপরও কিন্তু আমরা চেয়েছি যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, যেটা আব্দুল সালাম ভাই বারবার বলছেন, আমরা কিন্তু ওই জায়গাটা প্র্যাকটিক্যালি বলতেছি। আর সালাম ভাই যেটা বলছেন সেই জায়গাটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা যাই না। আমি বলছি একটু দেখেন যে আজকে আমাদের এই জায়গাগুলোতে, এখন আমি আসার সময় যখন আপনার এই গাড়ি গেছে এখান থেকে উঠতে গিয়ে আমি যে জাস্ট রিক্সা নিয়েছি একটু, সেখানে আমাকে রিক্সাওয়ালা বলতেছে যে স্যার দেখেন আজকে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। তো ককটেল বিস্ফোরণ উনি বলতেছে, দেখেন রিক্সাওয়ালার ওপিনিয়নটা বলি আপনাকে, যে আবার দেখেন আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে। আমি বললাম আওয়ামী লীগের খেলা মানে কি? বলছে যে এই যে মানে একটা ডাইভার্ট করা, মানে এটা সালাম ভাই আমাদের নিতে হবে। কিন্তু আমরা বড় রাজনীতিবিদ, পাবলিক পারসেপশনে কিন্তু এটা নিতে হবে। আবার কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই সেই আওয়ামী লীগ তারাই করতে, রিকশাওয়ালার এটা হলো যে দেখেন আবার কিন্তু আওয়ামী লীগের ইয়াটা শুরু হয়ে গেছে, খেলাটা। মানে তারা বুঝাতে চায় যে রিকশাওয়ালাও এটা বুঝে যে আমরা আশা করি যে একই মডেলে আমরা আবার আমাদের রাজনীতি শুরু করেছি। অথচ জুলাই আগস্টে কিন্তু এটা ছিল না, জুলাই আগস্ট ছিল নতুন কিছুর জন্য। তাহলে এই এত বড় একটা ইস্যুকে আপনি ডাইভার্ট করার জন্য এই ঘটনা ঘটানো, জুলাই আগস্টের পরে যেটা যে রাজনীতিটা দরকার সেটা হলো সেবামূলক রাজনীতি, রাইট? সেটা আপনার এই গুন্ডামিমূলক ক্যাডার ভিত্তিক কোনো রাজনীতি বাংলাদেশে শক্তি প্রয়োগের রাজনীতি এটা চলবে না, আধিপত্যবাদ চলবে না। আমরা এবং আশা করি যে এইটার বিরুদ্ধে যে জেনারেশন লাল কার্ড দেখাইছে, সো আপনার এই রাজনীতি আর করা যাবে না। ফলে রাজনৈতিক দলগুলোর আমূল ক্র্যাকডাউন লাগবে এই ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসা। কিন্তু এখানে যে অবস্থা দেখছি, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সেই ফ্যাসিস্টদের ষড়যন্ত্রই কি জয়ী হচ্ছে কিনা? আসলে মানে এখন তো আমরা আস্তে আস্তে এজ অফ কনস্পিরেসির দিকে ঢুকবো। এখন আমরা এইটাকে বলি লেট ফ্যাসিজমের মধ্যে আসছি। ডে বাই ডে নির্বাচন যত কাছে আসবে কনস্পিরেসি, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল সভারেন্টির প্রশ্নে যে শক্তিগুলো অভ্যুত্থানের পুরো শক্তি ছাত্র, বিএনপি, জামাত, এবং অনেকে বলছে যেটা আসলে নির্বাচন যেন না হয় সেরকম একটা নির্বাচন না হওয়ার কিছু নেই, এবং নির্বাচন এখানে কোনো ইস্যুই না। কেননা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন একটা পুরো নেশনকে নিয়ে, নির্বাচন ছাড়া কি হবে? কিন্তু কথা হলো ভোটাধিকার নিশ্চিত করার মতো নির্বাচনের পরিবেশ সরকার, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে সবাইকে উদ্যোগ নিতে হবে। আপনাদের অশেষ ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 11:30 ভালো থাকুন সবাই।